This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী লিমা। আজ ফুল অ্যান্ড ফাইনালে শুরুতেই চোখ রাখবো বঙ্গ রাজনীতির মেগা সপ্তাহের দিকে। একেবারে মেগা সপ্তাহ বলতে যা বোঝায় 16 থেকে 21 অর্থাৎ আগামী কাল থেকে 21শে জুলাই পর্যন্ত বঙ্গ রাজনীতিতে একেবারে মেগা সপ্তাহ। পরপর মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতার মিছিল, জনসভা। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, শুরু হচ্ছে মেগা সপ্তাহ, আগামী কাল থেকে চলবে টানা 21শে জুলাই পর্যন্ত। মাঝে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আবার মুখ্যমন্ত্রী। একেবারেই তাই, আগামীকাল থেকে সেই সপ্তাহ রাজ্যে শুরু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি বাঙালি অস্মিতার জন্য তিনি পথে নামবেন। এখন দেখার বিষয় যে নরেন্দ্র মোদী 18ই জুলাই যে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে জনসভা করবেন, সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাঙালি আবেগে শান দিচ্ছেন তা নিয়ে তিনি কিছু বলেন কি না, আবার 18ই জুলাই নরেন্দ্র মোদী যা বলে যাবেন তারই কি পাল্টা রিয়াকশান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা করবেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ কিছু চর্চা রয়েছে দেখা যাচ্ছে। এবং আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2টোর সময় কলেজ স্ট্রিট থেকে তিনি মিছিল করবেন, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং বিজেপি শাসিত যে বিভিন্ন রাজ্য, সেই রাজ্যে যেভাবে বাঙালিদের ওপরে আক্রমণ হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য, তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। যদিও ইতিমধ্যে বাম এবং কংগ্রেস তারাও পথে নেমেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকালের এই কর্মসূচির পর একদিনের ব্যবধানে নরেন্দ্র মোদী তিনি দুর্গাপুরে আসবেন। দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে দুটি কর্মসূচি তার রয়েছে। একটি রয়েছে সরকারি কর্মসূচি, অর্থাৎ বেশ কিছু প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন তিনি করবেন এবং তারপর তিনি রাজনৈতিক যে সভা মঞ্চ সেখান থেকে তিনি বক্তৃতা করবেন। এখন নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম যে একেবারে প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ প্রদীপ্ত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। যেভাবে মেগা সপ্তাহটা শুরু হচ্ছে আর তাতে পরপর যেভাবে একের পর এক হেভিওয়েট নেতাদের কর্মসূচি রয়েছে, দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ, সেটাই আমাদেরকে পরপর বলছিলেন প্রদীপ্ত। এবং কিভাবে সেই কর্মসূচিগুলোর দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল, তাই না লিমা? একেবারেই তাই, মানে বুথ থেকে শুরু হচ্ছে মনির্মানদা, তারপরে পরপর সব মানে বুথ। তারপরে আমরা যদি নজর রাখি একদম স্পেসিফিক্যালি 18 তারিখের দিকে, তাহলে কিন্তু বলতেই হয় যে 21শে জুলাইয়ের আগে 18 তারিখটা আরো গুরুত্বপূর্ণ। কি কারণ হয়ে যাচ্ছে? কারণ প্রধানমন্ত্রী আসছে। আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি আমরা। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। ভোটমুখী বাংলায় বাঙালি ভাবাবেগকে অস্ত্র করে ময়দানে তৃণমূল কংগ্রেস। ওই যে বললাম বুধবার থেকে খুব গুরুত্বপূর্ণ দিন, প্রতিটা দিন তৃণমূল নেত্রীর নেতৃত্বে মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আগামীকাল বিকেল বেলা কলেজ স্কোয়ার থেকে জরিনা ক্রসিং মিছিল দুপুর জেলায়, এবং দুপুরবেলা জেলায় জেলায় কিন্তু 2 ঘন্টার প্রতিবাদ কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল। বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি বাঙালি বিদ্বেষী, এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানতো। এখন আসল সত্যিটা সামনে এসে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 16 তারিখ পথে নামছেন, আমরা সকলে তার সাথে থাকবো। বাংলা বাঁচানোর দায়িত্ব, বাঙালিকে বাঁচানোর দায়িত্ব অবশ্যই আমাদের সবার, এবং তাই আমরা এই লড়াইয়ে সমবেতভাবে একসাথে আছি। তবে সবশেষে বনির্বান্দা বাঙালিকে ধরেছেন মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর বিরুদ্ধে বাঙালিকে খুঁজে পাননি। মানে এই প্রশ্নটা কেন উঠছে? তার কারণ প্রশ্ন তুলে তৃণমূলের কালকের মিছিলকে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন সেই বক্তব্য বরং আমরা শুনবো। 16 তারিখে বিরাট মিছিল, সবশেষে উনি বাঙালিকে ধরেছেন। বাঙালি মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অধীর চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি। উনি আসানসোলে কোনো বাঙালি ক্যান্ডিডেটকে খুঁজে পাননি। মানুষের দিকে তাকিয়ে বলছেন উত্তরপ্রদেশের খৈনি থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। আর বহিরাগতদের নিয়েছে কারা প্রার্থী করছেন পশ্চিমবঙ্গের বিধানসভায়, কারা প্রার্থী করছেন লোকসভায়। আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নতুন করে বলে দেবার কোনো প্রয়োজন নেই। তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় আসছেন মোদী। 18 জুলাই দুর্গাপুরে
নরেন্দ্র মোদীর মেগা জনসভা, সরকারি কর্মসূচিও রয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জয়ন্তর সঙ্গে কথা বলে। জয়ন্ত, দুর্গাপুরে নরেন্দ্র মোদীর কর্মসূচি, প্রশাসনিক যে সভা রয়েছে তার বাইরে রাজনৈতিক সভা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, প্রধানমন্ত্রী অন্ডাল এয়ারপোর্টে এসে নামবেন বেলা 2টো নাগাদ। উনি দ্বারভাঙা থেকে আসবেন, মতিহারিতে একটা নির্বাচনী সভা আছে বিহারে, তারপরে ওখান থেকে সড়ক পথে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম। এখানে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ এখানে যে শেড তৈরি করা, অর্থাৎ বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে বলে শেড তৈরি করা হচ্ছে, এখানে সভা করবেন। ঠিক এই যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার ঠিক ডান হাতে যে এই যে সাদা রেলিং দেখা যাচ্ছে, এখানটা হচ্ছে প্রধানমন্ত্রীর মঞ্চ তৈরি হচ্ছে, এখান থেকেই জনসভা করবেন। এছাড়াও খানিকটা দূরে দেখা যাচ্ছে কিছু বাঁশ পড়ে আছে, একটা স্কোরবোর্ডে দেখা যাচ্ছে ওখানে আর একটা মঞ্চ তৈরি হবে যেটা সরকারি অনুষ্ঠান তৈরি। উনি ওখান থেকে কিছু সরকারি অনুষ্ঠানে শিলান্যাস করবেন, যেটা জানা যাচ্ছে। গেলের কিছু প্রোগ্রাম আছে, সেলের প্রোগ্রাম আছে, এছাড়াও উনি আরো কয়েকটা প্রোগ্রাম, এনএইচ এর প্রোগ্রাম আছে, এগুলো তিনি এখান থেকে। আবারও নাম না করে শুভেন্দু সুকান্তকে নিশানা দিলীপের, কারো সার্টিফিকেট প্রয়োজন নেই। আমার আমলে এরা এসেছে, তাদের নিয়েই দলে গিয়েছে, এখন কেন এগোচ্ছে না সেটা দেখতে হবে। দল যখন যে দায়িত্ব দিয়েছে পালন করেছি, এখনো তৈরি আছি, দল যেভাবে চায় ব্যবহার করতে পারে। মেহু না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। আমি কারো সার্টিফিকেট কোনোদিন চাইনি, কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সবাই এসেছেন আমার কাছে, তো তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। তো এখন প্রশ্ন উঠছে এগোচ্ছে না কেন, সেই জন্য এই ধরনের প্রশ্ন উঠছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি, এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। মাই হুনা। দিলীপ ঘোষের এই বক্তব্যের প্রেক্ষিতে জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনা। দিলীপ ঘোষের কথার মধ্যে তো বাস্তবিকতা আছে, পরিসংখ্যান তো ওনার কথাকে সমর্থন করছে। 2024-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচনে অনেক অনেক পেছিয়ে যাওয়া, সুতরাং দিলীপ ঘোষ এই কথা বলতেই পারেন। শুভেন্দুর রেকর্ডে কিন্তু কোনো সাফল্য নেই, আছে শুধু দলবাজি আর গলাবাজি। আমরা শুনছিলাম জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, এবং তার আগে দিলীপ ঘোষের যে বক্তব্য আপনাদের শোনালাম, এবং তিনি এখনো মনে করছে যে কোথাও গিয়ে দাঁড়িয়ে তিনি আছেন, যদি দলের যেখানে তাকে প্রয়োজন পড়বে তিনি কিন্তু সেখানে হাজির হতে রাজি, এবং স্বাভাবিকভাবে দলের মধ্যে কোথাও গিয়ে একটা দ্বন্দ্ব দেখছে তৃণমূল কংগ্রেস, সেটা নিয়ে জয়প্রকাশ মজুমদারের বক্তব্যটা শুনলাম। দিলীপ ঘোষ ফের তৎপরতা বাড়াতেই খড়গপুরে সক্রিয় হচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। আজ খড়গপুরে কন্যা সুরক্ষা যাত্রা শুভেন্দু অধিকারী, মিছিল সফল করতে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক। হিরণের পোস্ট রিপোস্ট করলেন শুভেন্দু অধিকারী, করে বললেন, ভাতৃপ্রতিম হিরণ, আমিও আসছি পা মেলাতে। ইলেকশন আসুক, পার্টি ঠিক করবে কে লড়বে। মেদিনীপুরেই লড়বেন দেখুন, আমার নিজের জায়গা খড়গপুর, তো যদি লড়তে ওখানেই লড়বো, পার্টি সেটা ঠিক করবে। পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কি হয়েছে সবাই জানে, ক্ষতি হয়েছে, তো ক্ষতি তো হয়েছে, সেটা পার্টির ভাবা উচিত। এই ছিল দিলীপ ঘোষের আগের মন্তব্য, অর্থাৎ খড়গপুর থেকে বর্ধমান দুর্গাপুর আসনে লড়তে গিয়ে তার এবং দলের যে দুজনেরই ক্ষতি হয়েছে বা দুতরফেরই ক্ষতি হয়েছে সেটা তিনি স্পষ্ট করেছিলেন, এবং দল নিশ্চয়ই ভাববে এটা বলেছিলেন। এর মাঝে এসে গেছে 18 তারিখ প্রধানমন্ত্রীর সভা ওই দুর্গাপুরেই, সেখানে দিলীপ ঘোষ আমন্ত্রণ পেয়েছেন শোনা যাচ্ছে, যদিও সেটা দলের সরকারি আমন্ত্রণ নাকি দলীয় কর্মীদের তা এখনো স্পষ্ট নয়। দিলীপ বলছেন কর্মীরা ডেকেছেন যাবেন, আর এর মাঝখানে দিলীপের ছেড়ে যাওয়া খড়গপুর, সেখানে নতুন করে মিছিলের আয়োজন করছেন, নতুন করে কর্মসূচি নিচ্ছেন, রাজনৈতিক কর্মসূচি নিচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়, যেখানে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। দিলীপ আজকে নিয়ে কি বলছেন শুনবো। বিভিন্ন জায়গায় উনি কার্যক্রম করেন, প্রায় দিনই কোথাও কোথাও যান, সভা সমিতি করেন, উনি ওনার মতো প্রোগ্রাম করতেই থাকেন, তো করতেই পারেন। ওখানকার এমএলএ আছে, তাকে নিয়ে করতেও পারেন। তৃণমূলের 21শে জুলাই সমাবেশের খুঁটি পুজো, ধর্মতলায় তৃণমূলের সমাবেশের খুঁটি পুজো সেরে ফেলল তৃণমূল কংগ্রেস। কারা কারা ছিলেন সেখানে? ছিলেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সায়নী ঘোষ সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, তার আগেও এটা শেষ 21শে জুলাই। কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে, ছাপিয়ে যাবে, এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে
লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21শে জুলাই সোমবার উপস্থিত হবেন এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে। মাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই যতই নাড়ো কলকাঠি, 26শে আবার হাওয়াই চটি। 21শে জুলাই জল্পনা নিয়েও দলেরই একাংশকেই খোঁজা দিচ্ছেন দিলীপ ঘোষ। অর্থাৎ এই যে জল্পনা ছড়িয়েছিল, দিলীপ ঘোষ নিজেও যে জল্পনায় কিছুটা হলেও ইন্ধন দিয়েছিলেন কোনো একটা মঞ্চে তো থাকবই বলে, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদেরকে নিশানা করছেন দিলীপ ঘোষ। 21শে জুলাই নিয়ে জল্পনা তৃণমূল তো করবেই, কিন্তু এবার আমাদের দলের লোকেদেরও খুব উৎসাহ ছিল। যারা ওখানে ডিম ভাত খেয়ে এসেছে তাদের মধ্যেই উৎসাহ ছিল। এ নিয়ে বিজেপির পুরনো কর্মীদের কোনো উৎসাহ নেই। নিজেই জল্পনা উস্কে নিজেই জল্পনায় জল ঢেলে ফের বিস্ফোরক দিল। এই গুঞ্জন তো প্রত্যেক বছর আর ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই নিয়ে। জলপাইগুড়িতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে বলা যায়। তার কারণ রাজ্য সভাপতিকে মুখবন্ধ খামে চিঠি বিক্ষুব্ধদের সঙ্গে সাদা কাগজ দেওয়া হয়েছে। কেন? কারণ ওই সাদা কাগজে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য যা লিখবেন দল সেভাবেই চলবে। সোমবার দলের রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানাতে গিয়ে সামনে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। একদল কর্মী দাঁড়ান জলপাইগুড়ির গোশালা মোড়ে, আর অন্য দল কোথায় দাঁড়ায়? হাইকোর্টের সার্কিট বেঞ্চের নয়া ভবনের সামনে। দুই জায়গায় সৌমিক ভট্টাচার্যকে দাঁড় করানো হয়। এবার দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চিঠি দিল বিক্ষুব্ধ গোষ্ঠী। এই কাগজটার মধ্যে আমাদের শুভেচ্ছা বার্তা, যারা আমরা ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করছি, কাজে ডাক পাচ্ছি না। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিকভাবে অনেক রকম সভাপতি তারা এসেছেন বিভিন্ন সময়, তারা কখনোই সেটা অনুভব করেননি। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের একটা বার্তা তার কাছে দিলাম এবং সেই সাথে জলপাইগুড়ি জেলা যেভাবে কুলসিত হচ্ছে দীর্ঘদিন এই এদের নেতৃত্বে, বর্তমান যারা দায়িত্বে আছেন জলপাইগুড়ি জেলার, সেই চিঠির সাথে আমি একটা সাদা কাগজও দিয়েছি। শ্রমিকদাকে সেটা বলেছি যে সেই সাদা কাগজটা লেখার দায়িত্ব আপনার। ভোটের মুখে বিধায়ক তহবিলের টাকা খরচ নিয়ে এবার বিধায়ক মেয়রের তাল ঠোকাঠুকি ওই শিলিগুড়িতেই। যে শিলিগুড়িতে এইমাত্র বিজেপির অনৈক্যের ছবি দেখলেন, রাজ্য সভাপতিকে রিসিভ করতে বা সংবর্ধনা জানাতে দুদল দুভাগে গিয়েছেন, সেই শিলিগুড়িতেই এবার উন্নয়ন নিয়েও শাসক দল দুভাগ। তাল ঠোকাঠুকি চলছে বিধায়ক আর মেয়রের। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিধানসভা এলাকায় উন্নয়ন তহবিলের টাকায় যেসব কাজ তিনি অনুমোদন করেছেন তা শুরু করতে পারছে না প্রশাসন বা করছে না প্রশাসন। ইচ্ছে করেই ফেলে রাখা হচ্ছে যাবতীয় কাজ, শঙ্করের অভিযোগ। এদিকে শাসক দল প্রচার করছে বিধায়ক কোনো কাজ করেন না। শঙ্কর ঘোষের দাবি, তিনি বস্তি উন্নয়নে একাধিক হাইমাস্ট লাইট অর্থাৎ উঁচু আলোকস্তম্ভ বলতে যেগুলো বোঝায় সেগুলো এবং এরকম আরও নানা কাজের সুপারিশ করেছিলেন, জেলা শাসকের কাছে সুপারিশ করেছিলেন। টেন্ডার প্রক্রিয়ার জন্য পুরসভা এবং এসজেডিএতেও পাঠানো হয়, সেই সমস্ত কাজই ফেলে রাখা হয়েছে। অন্যদিকে মেয়র গৌতম দেব এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন, সঙ্গে জানিয়েছেন কোথাও যদি কোনো ফাইল তবুও আটকে থাকে তিনি খোঁজ নিয়ে দেখবেন, দেখে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেবেন। কিছু জায়গায় মিনি হাইমার্স লাইট, কিছু জায়গায় জলের কানেকশন, জলের ট্যাঙ্কি হয়ে গিয়েছিল, জলের কানেকশন দেওয়া হচ্ছে না। ডিএমএম এর কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এক্সিকিউটিভ অথরিটিকে ফরওয়ার্ড করা। কোনো ক্ষেত্রে 1 বছরেরও বেশি সময় লেগে গেছে, কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়নি। অযথা বিলম্ব করা হচ্ছে প্রশাসনিকভাবে রাজনৈতিক নির্দেশে। আর এই রাজনৈতিক নির্দেশ যেহেতু উত্তরবঙ্গের নেতা তৃণমূল কংগ্রেসের মাননীয় গৌতম দেব শিলিগুড়ি শহরের বিধায়ক, তাহলে তার ব্যতীত এত কার দম আছে যে শিলিগুড়ি শহরের উন্নয়নের টাকাকে এইভাবে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হচ্ছে। এইসব ফালতু কথা শঙ্কর ভোটের আগে বলছে, 4 বছরে বলেনি, আমার কাছে তো দেয়নি। আপনারা ইচ্ছা করে কাজ আটকে দিচ্ছেন আর বলছেন বিধায়ক কাজ করছেন না। বিধায়কের কাজ করার স্কোপ কি আছে? কোনো কাজই নিয়ে আসেনি। আমার কাছে কোনো ফাইল থাকলে উনি সেটা দেখান। আমি তো বলছি আমি ফাইল ডিপার্টমেন্ট থেকে, আমার কাছে তো সব ফাইল এসে পড়ে থাকে না, একটাও ফাইল নেই আমার কাছে। আমি অফিসারদের বলছি যে বিধায়ক তহবিলে কী চিঠি আছে, ডিএমের কী চিঠি আছে, এসজিডিএর কী চিঠি আছে, 24 ঘন্টার মধ্যে ফাইল দিয়ে যাবে। শিলিগুড়ি শহরে উন্নয়নে বিধায়ক তহবিল খরচের প্রশ্নে তাল ঠোকাঠুকি মেয়র বনাম বিধায়কের। বিধায়ক বলছেন তার একাধিক প্রকল্প তিনি অনুমোদন দিলেও সেই প্রকল্পগুলো কার্যকর করতে দীর্ঘ সময় লাগছে। টানা 1-2 বছর ধরে একাধিক প্রকল্পের একটা ইটও গাঁথা হচ্ছে না
রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই। বিধায়কের দাবি, ডিএম যে সমস্ত প্রকল্পগুলো অনুমোদন দেন তা এক্সিকিউশন করেন পুরসভা এবং এসডিআর, সেখানেই গিয়ে কাজগুলো মুখ থুবড়ে পড়ছে। অন্যদিকে মেয়র বলছেন বিধায়কের দেওয়া চিঠি এবং কোনো প্রকল্প এভাবে আটকে আছে কিনা তা তিনি খতিয়ে দেখবেন। 24 ঘন্টার মধ্যে কোনো ফাইল আটকে থাকলে তা দ্রুত ছেড়ে দিয়ে প্রকল্পের বাস্তবায়ন করবেন। তবে ভোটের আগে বিধায়ক বা মেয়রের এই তাল ঠোকাঠুকি অবশ্য তাতে কমছে না, বরং তা আরও উচ্চগ্রামে বাড়ছে। ক্যামেরায় দীপ আয়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে গ্রেফতার আরও এক ধৃত রফিকুল খান বিজয়গঞ্জ বাজারের চকমরিচা গ্রামের বাসিন্দা। গতকাল রাতে হাসনাবাদের সদরপুর থেকে গ্রেফতার। আমি সত্যজিতের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব শেষ পর্যন্ত কি খবর আসছে। সত্যজিৎ, দেখো, বলা যেতে পারে যে এই রাজ্জাক খানের খুনের ঘটনায় আরো একজনের নাম তালিকাতে জুড়লো, অর্থাৎ এই নিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করলো উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা। এবং যতটুকু জানা যাচ্ছে যে শেষ যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম রফিকুল খান, তার বাড়ি এই রাজ্জাক খান বাড়ির পাশেই। তাকে উত্তর 24 পরগনার হাসনাবাদের ভেবিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার সময় সে উপস্থিত ছিল এবং চপারের যে ঘাত অর্থাৎ কোপানোর যে বিষয়, সেই বিষয়টি এই রফিকুল খা দ্বারাই সম্পন্ন হয়েছিল বলে কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 2 জনের নাম জানতে পারা যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি তাদেরকেও গ্রেপ্তার করা হবে। সত্যজিৎ, তুমি নজর রাখো। তৃণমূল খুনে তৃণমূল অ্যারেস্ট শুধু নয়, তৃণমূলের খুনির যারা খুন হয়েছে যে তার বাড়ির লোক সিবিআই চায়, এটা আরও বিড়ম্বনা। তারা পুলিশের উপর ভরসা করে না। আমরা যখন সিবিআইয়ের কথা বলি তখন কষ্ট হয় যে চাপ দেওয়া হচ্ছে সরকারকে। তোমাদের লোকেরা কেন সিবিআই চাইছে? কারণ এই সরকার আর এই পুলিশ, এই দুটোর উপরে আর মুখ্যমন্ত্রী কারো ভরসা নেই এদের উপরে। 5 জন যে অ্যারেস্ট হলো তার মধ্যে 3 জন আইএসএফ এর এবং একজন এখনো পর্যন্ত সে কোনো রাজনৈতিক পরিচয় তার জানা যায়নি এবং আরেকজন তৃণমূলের। ফলে এটা নিজের স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এবং আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে কিন্তু রাজ্জাককে খুন করেছে। আমরা এদের দৃষ্টান্ত করে শাস্তি চাই। আমি প্রথম দিন থেকে যে কথা বলে আসছিলাম যে আইএসএফ যোগ আছে, আজকে সেটাই কিন্তু বিষয়টা দিনের পর দিন ক্লিয়ার হয়ে যাচ্ছে। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খুনের চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। 2 দিক থেকে রাজ্জাককে লক্ষ্য করে গুলি চালানো হয়। নিহত শাসক নেতার শরীর থেকে উদ্ধার হয় 5টি বুলেট। আর কি জানা যাচ্ছে সুজয় পাল জানাবেন। সুজয়, দেখো, এই খুনের ঘটনার পরিকল্পনা হয়েছিল প্রায় 15 দিন আগে এবং এই পরিকল্পনার পেছনে মূল খুনের কারণ কিন্তু ব্যক্তিগত আক্রোশ। সেই আক্রোশের জন্যই খুন করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার দেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী 2 দিক থেকে গুলি করা হয়েছিল এবং সেক্ষেত্রে আপাতত একজন যে শুটার সে গ্রেফতার হয়েছে, যার নাম রাজু মোল্লা। আরো একজন শুটার পলাতক রয়েছে, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এবং এই রফিকুল খান বলে যাকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে, এই রফিকুল খান চপার দিয়ে এলোপাথারি কোপ চালিয়েছিল এই রেজ্জাকের উপর এবং এই রফিকুলের ব্যক্তিগত আক্রোশও ছিল কিন্তু রেজ্জাকের সঙ্গে। তার কারণ দুজনের পাশাপাশি বাড়ি এবং রেজ্জাক রফিকুলের বাড়ির পাঁচিল তোলায় বাধা সৃষ্টি করেছিল এবং তাকে একাধিকবার টানিয়ে অপমান করে বলে অভিযোগ। সেই কারণে সে খুনের অন্যতম পরিকল্পনাকারী বা চক্রান্তকারী বলে তদন্তকারীরা মনে করছেন। তার কারণ উস্কানি রয়েছে এর পেছনে, অর্থাৎ এই মোফাজ্জেলকে উস্কানোর পেছনে এই যে অভিযুক্ত রফিকুল, তার একটা যোগ উঠে আসছে। এখনো পর্যন্ত আরো কি তথ্য সামনে আসে সুজয়? আপাতত ধন্যবাদ। নিরপেক্ষ তদন্ত চেয়ে আদালতে খেজুরির 2 বিজেপি কর্মীর পরিবার। পুলিশি তদন্তে আস্থা নেই খেজুরিতে মৃতদের পরিবারের। দ্বিতীয়বার ময়নাতদন্তের আর্জি জানিয়ে মৃত 2 বিজেপি কর্মীর পরিবার আদালতের দ্বারস্থ হয়েছে। পুলিশের দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই 2 বিজেপি কর্মীর। দেহে আঘাতের চিহ্ন কোথা থেকে এলো প্রশ্ন 2 পরিবারের। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অনুব্রতর কুকথা কাণ্ডে বীরভূমের এসপিকে ফের তলব জাতীয় মহিলা কমিশনের। কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়ার সঙ্গে। দীক্ষা, এর আগেও তো জাতীয় মহিলা কমিশন বীরভূমের এসপিকে তলব করেছিল একবার।
দেখো, এই অনুব্রত কাণ্ডে, কুপ্রতা কাণ্ডে জাতীয় মহিলা কমিশন এর আগে বীরভূমের এসপি কে তলব করেছিলেন, কিন্তু তারপরে যখন দ্বিতীয়বার তাকে তলব করা হয় তখন এসপি আদালতের দ্বারস্থ হন যে তিনি এই বিষয়ে জাতীয় মহিলা কমিশনের সামনে যাতে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সবকিছুরই উত্তর তিনি জাতীয় মহিলা কমিশন পাঠিয়ে দিয়েছেন। যদিও তারপরে তার সঙ্গে গতকাল ভার্চুয়ালি তিনি হাজিরা দিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের আদালতের নির্দেশে, কিন্তু তারাও কিছু সন্তুষ্ট না হওয়ায় ফের মহিলা কমিশনের থেকে তাকে 23শে জুলাই সকালবেলায় ডেকে পাঠানো হয়েছে। দিল্লির যে দপ্তর রয়েছে জাতীয় মহিলা কমিশনের, সেখানে ডেকে পাঠানো হয়েছে, কারণ অনুব্রত কাণ্ডে বেশ কিছু এখনো পর্যন্ত প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে মহিলা কমিশনের। সেই কারণেই ফের পুলিশ সুপার, বীরভূমের পুলিশ সুপারকে তলব করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে। দিল্লিতে গিয়ে সেখানে হাজিরা দিয়ে দেওয়ার জন্য ভার্চুয়ালি নয়। আদালতে ক্ষোভের মুখে পুলিশ সুপার, হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন পূর্ব মেদিনীপুরের এসপি। কেন, কি প্রসঙ্গে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, কি ঘটনা? তার ছিল এই পুলিশ সুপারের, তার জন্যই আজকের এই নিঃস্বার্থ ক্ষমা চাইতে হয়েছে বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে। তার মূল কারণ হচ্ছে যে একটা কোঅপারেটিভের ভোট ছিল, সে সময় পুলিশের প্রয়োজন হয় বলে সেই কোঅপারেটিভের পক্ষ থেকে আর্জি জানানো হয়। যদিও পুলিশ সুপার জানিয়ে দেন যে সেই সময় মে মাস 30শে মে, সেই সময় দীঘার যে মন্দির ছিল সেই মন্দির, সেখানে যেহেতু বেশ কিছু কাজ ছিল তার জন্য প্রচুর পুলিশ ফোর্সের প্রয়োজন হবে। এই পুলিশ ফোর্সের জন্য ভোটে কোনো পুলিশ দেওয়া সম্ভব নয়, এমনটাই তিনি জানিয়েছিলেন। এবং তারপরেই এই মামলা হয়। সাধারণ এই ধরনের ইস্যুতে কেন এরকম একটা উত্তর দেওয়া হয়েছে তার জন্যই আজকের আদালত তাকে প্রশ্নের মুখে ফেলেছেন। একই সঙ্গে বিচারপতি হুঁশিয়ারি দিয়েছেন যে ভবিষ্যতে যদি এরকম কিছু হয় তাহলে আদালত আরো কড়া পদক্ষেপ নেবে। ধন্যবাদ শ্রাবন্তী। ফের রাজপথে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ আন্দোলন, নানা দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আইসিডিএস কর্মীদের মিছিল। আর এই মিছিল থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, কি কি দাবিতে এই মিছিল আইসিডিএস কর্মীদের বা অঙ্গনওয়াড়ি কর্মীদের? প্রথমেই তোমাকে একটু মিছিলের ছবিটা দেখানোর চেষ্টা করি। আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখানোর জন্য। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ইতিমধ্যেই যে মিছিল শুরু হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের যে মিছিল, সেই মিছিল ধীরে ধীরে ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। এবং যে দাবিগুলোর কথা তুমি জানতে চাইছিলে, বেশ কিছু দাবি রয়েছে, 10 দফা দাবি রয়েছে। এবং তার মধ্যে প্রধান যে দাবি তা হচ্ছে এই আইসিডিএস প্রকল্পের জন্য যে বরাদ্দকৃত অর্থ, সেই অর্থ বাড়াতে হবে, অর্থাৎ বরাদ্দ বাড়াতে হবে। এবং এই যে আইসিডিএস কর্মী বা সহায়িকা যারা রয়েছেন, হেল্পাররা রয়েছেন, তাদেরকে সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। এমনকি তাদের যে মাসিক বেতন, সেই বেতনের পরিমাণ বাড়াতে হবে, ন্যূনতম 26,000 টাকা বেতন করতে হবে। এমনকি এই প্রকল্পের কাজ করার জন্য যে অ্যান্ড্রয়েড ফোন এবং মোবাইলের সিম কার্ড দেওয়ার কথা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামে, সেই সিম কার্ড এবং মোবাইল দিতে হবে। এখনও পর্যন্ত তাদেরকে এই মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত তারা পাননি। সরাসরি একটু কথা বলি, আমরা তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি কি কি দাবি রয়েছে আপনাদের। কর্মরত অবস্থায় মারা গেলে আমাদের পরিবারগুলোকে 5 লক্ষ টাকা দিতে হবে, আমাদের কেন্দ্রের নামে সিম কার্ড দিতে হবে, মোবাইল দিতে হবে এবং উপযুক্ত রিচার্জ দিতে হবে। এবং এই প্রকল্পের জন্য যে বরাদ্দ, ধন্যবাদ সুপ্রিয়। কথা বলছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও নিস্তার নেই। নিম্নচাপের জেরে আজও বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও শহরতলিতে। কাল পর্যন্ত ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝাড়খণ্ডের জলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। টানা বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জল, বন্যা পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করছে খানাকুলে। কথা বলবো আমাদের প্রতিনিধি তন্ময়ের সঙ্গে। তন্ময়, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যেই কিন্তু 50 থেকে 60টি গ্রাম কিন্তু প্লাবিত। একদিকে যেমন ডিভিসির ছাড়া জল ঢুকছে, অন্যদিকে রূপনারায়ণ ফুলে ফেপে উঠেছে। তার উপর জোয়ারের জল খানাকুলকে জাঁতা কলে ফেলে দিয়েছে। পেয়ে গেছে একজন স্থানীয় বাসিন্দা। কি অবস্থা এখন? জল কি বাড়ছে? জলের তো পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু এই অবস্থাতে মানুষজন মানে এখানে খাওয়া দাওয়া করবে কি, কাজ কিভাবে করবে, খাওয়া দাওয়া করবে কিভাবে, কোনো আইডিয়া নেই। জল কি বাড়ছে? জল তো প্রচুর বাড়ছে। আজকে 1 সপ্তাহ হয়ে গেল জলে এত মনে হবে রয়েছে, মানুষজন না পারছে বেরোতে, না পারছে কিছু খাবার দাবার নিতে, না পারছে, মানে পরিস্থিতি খুব খারাপ। রাস্তাঘাটগুলোর রাস্তাঘাট তো অবস্থা খারাপ, এমনি রাস্তাঘাট খারাপ, তার উপরে রাস্তার উপরে যদি আজ
এক সপ্তাহ ধরে 1 কমা জল থাকে, মানুষজন কিভাবে বাইরে বেরোবে? দেখো এমনই অবস্থা কিন্তু খানাকুলের পানশিউলি এলাকায় আমরা দাঁড়িয়ে আছি, মারোখানা গ্রাম পঞ্চায়েতে। মারোখানা গ্রাম পঞ্চায়েতে প্রায় 10 থেকে 12টি গ্রাম পঞ্চায়েত কিন্তু প্লাবিত হয়ে গেছে। এইরকমই অবস্থা খানাকুলের ঠিক উল্টো দিকটায় গড়ের ঘাটা এই সাইডটায় এতটাই জল, মাঠগুলো সমস্ত কিছু জলে ভরে গেছে। তার সঙ্গে সঙ্গে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। এলাকার মানুষজন যেটা বলছে যে জোয়ারের জল ঢুকছে, জোয়ারের জল যখন ঢুকছে তখন প্রায় 3 থেকে 3.5 ফুট করে উচ্চতা হয়ে যাচ্ছে। একদিকে যেমন ডিভিসির ছাড়া জল, অন্যদিকে রূপনারায়ণের জল, তার উপর আবার জোয়ারের জল জাঁতা কলে ফেলে দিয়েছে খানাকুলের মানুষজনকে। ধন্যবাদ তন্ময়। জল যন্ত্রণা থেকে মুক্তি নেই ঘাটালের বাসিন্দাদের। বাড়ছে ঝুমি এবং শিলাবতী নদীর জল। দাসপুরের প্লাবিত এলাকাগুলোতেও বাড়ছে জল। লাগাতার বন্যায় রুজি রোজগারের টান, দেখা দিয়েছে পানীয় জলের সংকট। প্লাবিত ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা। ডুবে রয়েছে রাস্তাঘাট, স্কুল, রাজ্য সড়ক। জল পেরিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াতে ভরসা একমাত্র ডিঙি এবং নৌকো। শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। নদীর জল আরও বাড়লে ভাঙা বাঁধ দিয়ে সহজে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কা চন্দ্রকোনার নদী তীর এলাকার বাসিন্দাদের। আর কতদিন এই জল যন্ত্রণা সহ্য করতে হবে, প্রশ্ন বানভাসী ঘাটালে। বেশ কয়েকদিন ধরে জলমগ্ন ঘাটাল পৌর এলাকা সহ ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা। এখনও বাড়ছে জল। চরম দুশ্চিন্তায় ঘাটালের বাসিন্দারা। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে ঘাটাল শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাকে বলা হয় আড়গোড়া চাতাল। এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত বহু যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। দেখতেই পাচ্ছেন যে সারি সারি যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকার দোকানদানিগুলি, সেই ছবিটা দেখাচ্ছি যে দোকানদানিগুলি কিন্তু সমস্ত কিন্তু ডুবে রয়েছে, বেশ কয়েকদিন ধরে ডুবে রয়েছে। আর এর ফলেই কিন্তু একটা জীবন জীবিকায় চরম সমস্যা পড়েছে এলাকার মানুষজনেরা। সরাসরি আমরা ঘাটালের এই এলাকার যারা বাসিন্দারা তাদের দিকে জিজ্ঞাসা করবো, মাঝে কি পরিস্থিতি বাড়িতে জল ভিতরে, আমরা বেড়াতে পাচ্ছি না। আমরা এই জন্য রাস্তাঘাটও বেড়াতে পারছি না, বাজারঘাট যেতে পারছি না। বৃষ্টি হচ্ছে, এখনো জল বাড়বে। মোটামুটি তো এখন ধরে এখনো 20-25 দিন তো ডুবেই আছে প্রায়। ঘাটালের মানুষজন যেটা চাইছে বন্যা থেকে মুক্তি, এক কথায় বন্যা না হোক, কিন্তু কবে তাদের এই মনের আশা পূরণ হবে সেটা কিন্তু কেউই জানে না। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল থেকে ক্যামেরা আকাশের সাথে অসীম, TV9 বাংলা। রোগী যাতায়াতে ভরসা খাটিয়া। চন্দ্রকোনার যদুপুরে বেহাল রাস্তা, রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স। খাটিয়ায় করেই নিয়ে যেতে হয় রোগীদের। চলাচলের অযোগ্য গ্রামের রাস্তা। দীর্ঘ কয়েক বছর ধরে যদুপুর গ্রামের রাস্তার বেহাল দশা। একাধিকবার বিক্ষোভ দেখিয়েও রাস্তা মেরামতের কাজ হয়নি। চলতি বছরের বন্যায় রাস্তার হাল আরও খারাপ। বিধায়ক অরূপ ধারা রাস্তা মেরামতের আশ্বাস দিলেও বাড়ছে ক্ষোভ। এই যে প্রতিচ্ছবি, আমাদের রাস্তার যে বেহাল অবস্থা, হঠাৎ একজন মানুষের কোমর ভেঙে গেছিল, তাকে 2 কিলোমিটার খাটিয়ায় করে নিয়ে এসে এখানে আবার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মানে কি অবস্থা! বিগত 15 বছর রাস্তার কোনো কাজ, উন্নয়নমূলক কাজ প্রশাসনকে বারবার জানিয়েও আমরা এর কোনো সুরাহা পাইনি। যখন যে সরকার আসে 2 ঝড়া মাটি ফেলে দিয়ে আমাদেরকে সান্ত্বনা বাক্য দিয়ে চলে যায়, বলে হ্যাঁ এইবার হবে, এইবারে ভোটটা দাও, এইবার হবে। কোনো উন্নতি নাই। আমরা যে সোনার বাংলায় বাস করছি এই তার প্রতিচ্ছবি। কথা বলবো আমাদের প্রতিনিধি অসীমের সঙ্গে, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, এই রাস্তা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা যা বলছেন, দীর্ঘদিন ধরে একের পর এক ভোট আসে এবং যায়, প্রতিশ্রুতি থাকে কিন্তু রাস্তা কখনোই হয় না, ভোটের পরে তো নয়ই। কারণটা কি? স্থানীয় প্রশাসন সূত্রে কি জানানো হচ্ছে? দেখো একেবারেই, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এলাকার মানুষজন তারা দাবি করেছিল তাদের রাস্তা বেহাল। বেশ কয়েক বছর ধরে প্রশাসন কিন্তু তাদের দাবি পূরণ করেনি, এমনই জানিয়েছিল। দেখো কয়েকদিন আগেই কিন্তু এমনিতেই যদুপুর গ্রামের রাস্তা বেহাল অবস্থায় ছিল। তারপরে কয়েকদিন আগে বর্ষায় যদুপুর গ্রামে প্রায় 2টি শিলাবতী নদীর যে নদী লাগোয়া যে গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার কিন্তু বাঁধ ভেঙে যায়। সেই বাঁধ ভেঙে যাওয়ার পরে রাস্তা কিন্তু এখন কিন্তু একেবারেই বেহাল অবস্থা। গ্রামের মানুষজন তারা যেটা দাবি বলছেন যে গ্রামের কেউ যদি কোনো অসুস্থ হয়, মেন রাস্তাকে আসতে প্রায় 1.5 কিলোমিটার, সেই 1.5 কিলোমিটার পথ তাদের কিন্তু অসুস্থ রোগীর দিকে নিয়ে আসতে হবে। ইতিমধ্যে সেই ছবি কিন্তু কালকে লক্ষ্য করা গেছে। একজন অসুস্থ মানুষ, তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে খাটিয়াতে করে। দেখো ব্লকের বিডিও থেকে শুরু করে এলাকার বিধায়ক, তারা কিন্তু যেটা তারা জানিয়েছেন যে বর্ষার পরে রাস্তা কিন্তু মেরামত। গগনজয়ী শুভাংশু আজ ঘরে ফিরছেন। তার এই ঘরে ফেরাকে কেন্দ্র করে রীতিমতো উৎসাহের বাতাবরণ দেশ জুড়ে।
নামবেন অবশ্যই মার্কিন মুলুকে, কিন্তু গোটা দেশ প্রতীক্ষা করছে শুভাংশু। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লিমা, আমার আরেক সহকর্মী। লিমা, শুভাংশুর জন্য আমাদের এই প্রতীক্ষা আর কতক্ষণে? দেখো অনির্বাণদা, এটা সম্পূর্ণভাবে 22 ঘন্টার একটা যাত্রা। আর কিছুক্ষণ মানে 3:01 একদম যদি স্পেসিফিক সময় ধরে বলি, মানে নাসার তরফ থেকে যে সময় জানানো হচ্ছে তাতে কিন্তু 3:01 কিন্তু এই স্প্ল্যাশ ডাউন মানে অর্থাৎ প্রশান্ত মহাসাগরে কিন্তু সেই ড্রাগন ক্যাপসুল পড়তে চলেছে। কিছুদিন আগেই আমরা কিন্তু এই দৃশ্য দেখেছিলাম, কিন্তু সেটা দিনের বেলায়, আর এবার কিন্তু রাতের বেলায়। মানে হ্যাঁ, আমাদের এখানে দিনের হলো, সেখানে অর্থাৎ ক্যালিফোর্নিয়াতে সেখানে কিন্তু রাতে এই মানে পৃথিবী স্পর্শ করা বলা যায়, কিন্তু মাটি ছোঁয়া নয়, এক্ষেত্রে জলে ইতিহাস গড়তে চলেছেন শুভাংশু। আমাদের প্রত্যেকের নজর রয়েছে সেদিকে, তার কারণ আর কিছুক্ষণ পর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর কাছে সমুদ্রে নামবে ড্রাগন ক্যাপসুল। এই মুহূর্তে নির্দিষ্ট কক্ষপথে পাক খাচ্ছে মহাকাশযান। শুভাংশু সহ 4 মহাকাশচারী নামার পর 7 দিন ধরে কিন্তু মাধ্যাকর্ষণের সঙ্গে খাপ খাওয়ানো চলবে, আর তারপরই দেশে ফিরবেন শুভাংশু শুক্লা। দেখুন, আর 30 মিনিট মতো হাতে রয়েছে, তারপরে সেই মহেন্দ্র খন, তারপরে সেই ইতিহাস আমরা প্রত্যেকে গোটা বিশ্ব দেখতে চলেছি। তবে আমাদের কাছে, মানে আমরা বলছি আমরা দেশবাসীর কাছে, এটা কিন্তু একটা গর্বের মুহূর্ত। আমরা দেখতে চাই সেই শুভাংশুর হাসি মুখটা। আর ইতিমধ্যেই শুভাংশুর বাবা মা তারা মানে তাদের ছেলের এই সাফল্যকে সত্যি অধীর আগ্রহ অপেক্ষা করছেন। পৃথিবীতে আসার পর তারপর সে তার ছেলেকে দেখতে পাবে, এবং বাবা এবং মায়ের ছবিটা আমি একটু পিসিআরকে বলবো যদি আসছে আমাদের কাছে লাইভে, তাহলে সেটা দেখাতে। এই যে পেয়ে গেছি আমরা সেই ছবিটা দেখুন, তাদের হাসি মুখটাই যেন সব কথা বলে দেয়, তার জন্য কোনো এক্সপ্লেনেশনের প্রয়োজন রাখে না। যেমন শুভাংশুর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, তার মধ্যে কিন্তু তার বাবা মার হাসি মুখটা সত্যি এটাও কিন্তু আমাদের কাছে একটা বাড়তি পাওনাই বটে। অ্যাক্সিওমের প্রথম 3 মিশনেই প্রত্যাবর্তন হয়েছিল ফ্লোরিডা উপকূলে। অ্যাক্সিওম 4 মিশন নামছে প্রশান্ত মহাসাগরে। এক্ষেত্রে যে নামাটা, অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা টেনশনের বিষয়ও বটে বিজ্ঞানীদের কাছে, তার কারণ এই স্প্ল্যাশ ডাউন খুব 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্পিডে নামা, তারপরে আমরা জানি যে নামার সময় গতি একটু একটু করে কমে আসা, কারণ এই মুহূর্তে কিন্তু কক্ষপথে পাক খাচ্ছে শুভাংশুরা। মহাকাশ থেকে 22.5 ঘন্টার জার্নি, আর কিছুক্ষণ পর ঠিক আর 30 মিনিট মতো আমাদের হাতে রয়েছে, তারপরে সেই জার্নি শেষ হতে চলেছে। প্রশান্ত মহাসাগরে নামতে চলেছেন শুভাংশুদের মহাকাশযান। এই ছবিটা আমরা বারবার দেখাচ্ছি, কারণ শুভাংশুর বাবা মাও কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন আমাদের প্রত্যেকের মতোই। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে নির্দিষ্ট কক্ষপথে মহাকাশযান পাক খাচ্ছে, আর কিছু সময়ের অপেক্ষা। কিন্তু তারপর যখন তারা চলে আসবেন, তারপর কিন্তু 7 দিন ধরে মাধ্যাকর্ষণের সঙ্গে যে খাপ খাওয়ানো, অর্থাৎ এবার যে পৃথিবীতে ফিরে তাদের শারীরিক যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই বিষয়গুলোর দিকে কিন্তু বিশেষ করে নজর রাখা হবে। সন্দীপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ বাবু, এই মুহূর্তে আমরা আর 30 মিনিট রয়েছেন, একটু বুঝিয়ে দিন এখন কি কি হতে চলেছে এরপর। তার মেন কারণ হচ্ছে সুপারসনিক্যালি পড়ছে। আপনাকে বুঝতে হবে যে ভেলোসিটি অফ সাউন্ড অফ 335 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, অর্থাৎ 3 সেকেন্ডে 1 কিলোমিটার করে চলে যায়। এইখানে দেখুন, এখানে অর্থাৎ 1200 কিলোমিটার যায় হয়তো ঘন্টাতে, এটা সাউন্ডের তুলনায় প্রায় 13 গুণ জোরে যাচ্ছে। এই যে জোরে যাচ্ছে, যে কারণে এই জিনিসটা যখন বাতাসের মধ্যে নামবে, এই জায়গাটা কিন্তু থ্যাবড়া দিক, ভোতা দিক, এই দিকটাকে মুখ করে নামানো হয় যাতে করে ব্রেকটা চেপানো যায়। এবং এটা যেহেতু 13 গুণ জোরে আসছে, এইখানকার বাতাসটা প্রচণ্ড কম্প্রেসড হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, এবং লাল, ইয়েলো, কমলা রঙের আগুন বেরোতে শুরু করছে। এটা একটা আগুনের গোলার মতো করে ক্যালিফোর্নিয়ার আকাশ দিয়ে পড়বে, এবং রাত্রি 2:30টার সময়, ক্যালিফোর্নিয়া তখন রাত্রি 2:30, সেই সময়তে প্রত্যেকেই দেখতে পাবে যে একটা আগুনের গোলা নামছে। ফলে এটা কিন্তু রাত্রে হলে একটা বেশ। আমরা সন্দীপ চক্রবর্তীর বক্তব্য শুনছিলাম, কিন্তু এরই মধ্যে আমি একটু নিউজ রুমে যেতে চাইবো, তার কারণ কমলেশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রতিটা মুহূর্তে কি আপডেট আসছে এবং খুব সহজভাবে, একটু সরলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে। কমলেশ, আমি জানতে চাইবো, ঠিক 30 মিনিট মতো হাতে নেই, কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের স্টুডিওর ঘড়িতে 2:32 বেজে গিয়েছে। এই সময়টা কতটা কঠিন এবং এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ একটু বুঝিয়ে বলো।
দেখো লিমা, আমাদের দর্শকদের সবার আগে এটা জানাই, এই খানিকক্ষণ আগে দেখছিলাম এই মহাকাশযান, শুভাংশুদের মহাকাশযান মোটামুটি 400 কিলোমিটারের ওপর মাটি থেকে 400 কিলোমিটার উঁচুতে এটা উঠছিল। এখন এই মুহূর্তে যে ডি অরবিট বার্ন অর্থাৎ তার কক্ষপথ থেকে ক্রমশ পৃথিবীর দিকে সরে আসছে, এবং তার আগে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে মাটি থেকে তার দূরত্ব কমানো। সেই দূরত্ব কমানোর প্রক্রিয়া ক্রমশ চলছে। এই মুহূর্তে মাটি থেকে 400 কিলোমিটারটা কমে 284 কিলোমিটার, আরেকটু কথা বলতে বলতে হয়তো আরও নিচে নামবে। এই মুহূর্তে 283 কিলোমিটার মাটি থেকে ওপরে রয়েছে, অর্থাৎ পৃথিবীর মাটি থেকে ক্রমশ দূরত্ব কমে আসছে শুভাংশুদের মহাকাশযানের। এবং আগামী আর মাত্র 27 মিনিট 30 সেকেন্ড, মানে বড় যে 27 থেকে 28 মিনিট মতো বাকি রয়েছে। শেষ সময়টা মানে নামার শেষ সময়ের দিকে আমরা ক্রমশ এগোচ্ছি। এই সময়টা কি হবে আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য একটা উদাহরণ দেখাবো। সেটা দেখালে আমাদের দর্শকরা বুঝতে পারবেন যে এই মুহূর্তে কি হতে চলেছে এই প্রশান্ত মহাসাগরের ওপরে। যখন ড্রাগন ক্যাপসুলটা, আমরা যদি ওই স্প্ল্যাশ ডাউন এক্সাম্পলের ভিডিওটা একটু চালাই তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে সেই সময়। আর খানিকক্ষণ পরে আমরা এই ছবিটা দেখব যে ড্রাগন ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকছে, যেটা সন্দীপবাবু বলছিলেন এই সময়টা। এবং তারপরে প্যারাশুট দিয়ে তার গতি, প্রথমে দুটো প্যারাশুট খুলবে, তার গতিবেগ এই মুহূর্তে 26,000 কিলোমিটারের বেশি রয়েছে, সেটা আস্তে আস্তে প্রথমে 550 কিলোমিটারে, এবং তারপরে মূল যে 4টে প্যারাশুট সেটা খুলে আসবে। এই 4টে প্যারাশুট খোলার পরে এটা মোটামুটি 2 মিনিট আগে, নামার 2 মিনিট আগে 4টে প্যারাশুট খুলবে। এই সময়টা তার গতিবেগ ক্রমশ 100 কিলোমিটার আশপাশ থেকে 26 কিলোমিটার আশপাশে নেমে আসবে, এবং পাখির মতো আস্তে আস্তে উঠতে উঠতে সমুদ্রে অর্থাৎ প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া লাগোয়া যে উপকূল রয়েছে সান দিয়েগো উপকূল, সেখানে নামবে। এবং প্রথমে একটা বোট চলে আসবে, উদ্ধারকারী বোট, সেটা এসে একবার পর্যবেক্ষণ করে নেবে। এবং তারপর একটা বড় বোট আসবে, সেখানে এই মহাকাশযানটাকে তোলা হবে, এবং তারপর জল দিয়ে তার যে, সেটা তো গরম হয়ে থাকবে যেহেতু ওই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় অনেক একটা অগ্নিবলয় তৈরি হতে পারে, সেইটা সামলে নিয়ে তারপরে ওই বোটে তোলার পর সেখান থেকে আমাদের যে মহাকাশচারীরা রয়েছেন শুভাংশু শুক্লা এবং অন্য 3 জন, তারা বাইরে বেরিয়ে আসবেন। এবং 7 দিন তারপরে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এই মাধ্যাকর্ষণ, তারা তো এতদিন একটা মাইক্রোগ্র্যাভিটির মধ্যে ছিলেন, সেখানে পৃথিবীর এই মাধ্যাকর্ষণ এতটা কাজ করে না। ফলে আমরা ছবিতে দেখেছি তারা অলমোস্ট দাঁড়িয়ে বা বসে নেই, সবাই ভাসছেন। এই পরিস্থিতিতে আবার পৃথিবীতে ফিরে আসছেন মাধ্যাকর্ষণের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য 7 দিন চলবে, তারপরে শুভাংশু ফিরবেন দেশে। লিমা, শুভাংশুর মা কি বলছেন একটু শুনি। And just 25 days are left. We are just hoping the best. And thank you so much. Thank you very much. Thank you all, and hope to see troops back in India as soon as possible to the country. I think if one other member of the family wants to say thank you and goodbye. And here is our family member. Hi sir, I'm Arjun Dixit, and I just want to say thank you very much, to making us very comfortable in the process, and the way you were explaining us. I did not meet it after when you were in Lucknow, but I heard a lot about you and the way guiding over everyone. That's salute. I want to thank you very much, sir. Thank you, and I promise to come again to our beautiful place. আমরা শুনছিলাম শুভাংশুর বাবা মা, তারা লখনৌতে কি বলছেন, মানে তারাও আমাদের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, হয়তো তাদের মধ্যে চিন্তা আরও অনেক বেশি। আমি কমলেশের কাছে আরেকবার নিউজ রুমে ফিরে যেতে চাইবো। কমলেশ, যেমনভাবে সত্যি এটা একটা গর্বের মুহূর্ত আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে এবং বিজ্ঞানের কাছে তো বটেই, কিন্তু এই যে একটা টেনশন কাজ করছে, কারণ এই নামার যে স্পিড একটু একটু করে কমে আসা, কারণ এই টোটাল ক্যাপসুলটাই এতটাই, মানে আমরা স্পিডের কারণে গরম থাকে, একটা রিস্কের জায়গা তো সেখানে থেকেই যায়। লিমা, এই রিস্কের কথা বললেই সবার আগে এবং একমাত্র যে উদাহরণটা এই মুহূর্তে মনে পড়ে সেটা হচ্ছে 2003-এ কলম্বিয়া মহাকাশযানের দুর্ঘটনা। যে দুর্ঘটনায় আমরা ভারতের ইন্ডিয়ান অরিজিন মহাকাশচারী কল্পনা চাওলাকে আমরা হারিয়েছিলাম। সেই মহাকাশযানটা যখন ফেরত আসছে সেই সময়ে এই যেটা বলছিলাম খানিকক্ষণ আগে, যে পৃথিবীর বায়ুমণ্ডলে ফেরত আসা, এই যে 400 কিলোমিটার ওপরে, মাটি থেকে 400 কিলোমিটার ওপরে ক্রমাগত পাক খাচ্ছিল, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে জুড়ে ছিল ড্রাগন মহাকাশযানটা, সেটা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে আবার ঢুকবে তখন একটা প্রবল ঘর্ষণ হবে, এবং তার ফলে সেখানে একটা অত্যন্ত উত্তাপের তৈরি হয়, এবং সেটা মোটামুটি ধরো 1900 ডিগ্রি সেলসিয়াস, আমরা জল ফোটে 100 ডিগ্রি সেলসিয়াসে, তার থেকে 19 গুণ বেশি গরম, সেই রকম একটা উত্তাপের মধ্যে দিয়ে আসবে। এবং ওই সময়টা এতটা উত্তাপ হয়ে যায় যে তোমার প্রায়
থেকে 7 মিনিট ব্ল্যাকআউট হয়ে যায়, অর্থাৎ ওই মহাকাশযানের সঙ্গে কোনো যোগাযোগ করা যায় না। এরকম একটা সময়ই কলম্বিয়া যখন নামছিল তখন সেখানে যে গরম গ্যাস সেটা মহাকাশযানের ভেতরে ঢুকে পড়ে, কিছু লিকেজ উৎক্ষেপণের পরেই তৈরি হয়েছিল, উৎক্ষেপণের সময় তৈরি হয়েছিল, সেগুলো কিছুটা সারিয়ে নামার চেষ্টা হয়েছিল কিন্তু পুরোটা করা যায়নি। সেই কারণে কিছু গরম গ্যাস ঢুকে পড়েছিল এবং সেই কারণেই কলম্বিয়া মহাকাশযান ওই পৃথিবীতে ঢোকার সময় মানে রি-এন্ট্রি নেওয়ার সময় বায়ুমণ্ডলে ঢোকার সময় একেবারে ছিটকে পড়ে, চারদিকে বিস্ফোরণ হয়ে যায় এবং কল্পনা চাওলা সহ আরও বেশ কয়েকজন সেই দুর্ঘটনায় মারা যান। এবং এই যে গত 22 বছরে অনেক টেকনোলজির উন্নতি হয়েছে এবং সেগুলো উন্নতি হলেও তো কোথাও ফসকা গেরো থাকছে কিনা সেগুলো সমস্ত কিছু চেক করে গতকালই রওনা দিয়েছিল ড্রাগন মহাকাশযান, মানে শুভাংশুদের এই মহাকাশযান। এবং এখনও পর্যন্ত গতকালের সেই রওনার পর থেকে এখনও পর্যন্ত সব কিছু খুব সুন্দর এগোচ্ছে। এই মুহূর্তে মাটি থেকে 217 কিলোমিটার উপরে রয়েছে শুভাংশুদের মহাকাশযান, অর্থাৎ প্রায় 400 থেকে 200 কিলোমিটারে নেমে এসেছে। আর খানিকক্ষণ বাকি, মানে 22 মিনিট মতো বাকি রয়েছে স্প্ল্যাশ ডাউনের। এবং এই মুহূর্তে গতিবেগ রয়েছে 26,950 কিলোমিটার একটু বেশি, অর্থাৎ এই 26,950 কিলোমিটার যে গতিবেগটা এই মুহূর্তে প্রতি ঘন্টায় ছুটছে, এটা নামার আগে 26 কিলোমিটারে নেমে আসতে হবে। বুঝতেই পারছো কতটা গতি কমাতে হবে। যখন এই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে তখনই যে প্রবল ঘর্ষণ হবে, তখনই অনেকটা গতি কমে আসবে এবং তারপরে একে একে প্যারাশুট খুলবে। প্রথমে যে প্যারাশুটটা খুলবে সেটাকে বলা হয় ড্রপ প্যারাশুট। 3 মিনিট আগে নামার ঠিক 3 মিনিট আগে দুটো প্যারাশুট খুলে যাবে। এটার কাজই হচ্ছে তার গতিবেগটাকে 550 কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে আসা। এবং এর পরপরই আমরা দেখতে পাবো যে আরও 4টে প্যারাশুট, মানে মূল প্যারাশুট খুলে আসবে। সেই সময় গতিবেগটা 190 কিলোমিটার প্রতি ঘন্টা আশপাশে নেমে আসবে। অর্থাৎ এখন 26,000 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। প্রথম প্যারাশুট খোলার পরে সেটা হবে 550 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে একটা বিমানের গতির সমান। এবং তারপরে সেটা চলে আসবে 190 কিলোমিটার পার আওয়ার। এবং তারপরে আস্তে আস্তে আরও ওই 4টে প্যারাশুট যখন খুলে যাবে তখন তার গতিবেগটা শেষবেলায় 26 কিলোমিটার পার আওয়ারে নেমে আসবে এবং শেষমেশ আমরা দেখব প্রশান্ত মহাসাগরে নেমে পড়ছে। ঠিক যে ছবিটা আমরা 18ই মার্চ দেখেছিলাম যখন সুনিতা উইলিয়ামস নেমেছিলেন, এই যে 4টে প্যারাশুট ওপরে ভাসছে। এবং এই প্যারাশুটটা যখনই এই সফল অবতরণ হয়ে যাবে তখনই বিভিন্ন উদ্ধারকারী বোট এগুলো সব রেডিই থাকবে, তারা পৌঁছে যাবেন এবং সেই মহাকাশযানটাকে তুলে নিয়ে আসা হবে এই উদ্ধারকারী বোটে এবং গরম জল দিয়ে প্রথমে এটার উত্তাপ কমানো হবে এবং তারপরে এক এক করে মহাকাশচারী নেমে আসবেন। এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার দর্শক যারা দেখছেন, যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে অর্থাৎ মোটামুটি 18,000 ফুট উচ্চতায় এই যে প্রথমে দুটো প্যারাশুট খুললো, তারপরে আমরা দেখতে পাবো 6,000 ফুট উচ্চতায় যখন আসবে মাটি থেকে 6,000 ফুট উপরে, তখন এই 4টে প্যারাশুট খুলে যাবে এবং আস্তে আস্তে নেমে আসবে তারপরে প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়া উপকূলে। একেবারে তুমি একটু সঙ্গে থাকো কমলেশ, আবারও তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন ডিরেক্টর প্রজেকশনাল অ্যাস্ট্রোনমি সঞ্জীব সেন রয়েছেন। সঞ্জীব বাবু, এই যে স্পিড কমানোটা, মানে এই যে একটু আগেই মানে কমলেশ বলছিল না যে প্যারাশুটের মাধ্যমে একটু একটু করে 26,000 থেকে 26 কিলোমিটার এই যে স্পিডটা মানে একটু একটু কমে আসা, এটা তখন মানে কি পদ্ধতিটা ঠিক কিভাবে হয় একটু যদি আর একটু মানে বুঝিয়ে বলেন। আচ্ছা, এই মুহূর্তে যে স্পিডটা রয়েছে, হ্যালো শোনা যাচ্ছে তো? হ্যাঁ, পরিষ্কার। এই মুহূর্তে যে স্পিডটা রয়েছে সেটা হচ্ছে 186 কিলোমিটার পার আওয়ার। আর যে এই মুহূর্তে যে স্পিডটা রয়েছে সেটা হচ্ছে 27,083 কিলোমিটার পার আওয়ার। আর যে উচ্চতায় রয়েছে সেটা হচ্ছে 183 কিলোমিটার, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে 183 কিলোমিটার উচ্চতায় রয়েছে। স্পিড এখনো 27,000, এখন দেখাচ্ছে 99 কিলোমিটার পার আওয়ার। এইবার ডিঅরবিটিংটা শুরু হয়ে গেছে। ডিঅরবিটিংটা আগেই হয়ে গেছে, মানে ডিঅরবিট বার্নটা হয়ে গেছে, অর্থাৎ ক্রমশ পৃথিবীর দিকে নামছে। এবার অ্যাটমসফিয়ারিক যে রি-এন্ট্রি হবে সেটা হবে রাফলি, অ্যাটমসফিয়ার শুরু হয় 90-100 কিলোমিটার উপরে পৃথিবী থেকে। এই অ্যাটমসফিয়ারিক রি-এন্ট্রির আগে কিন্তু এর যে ট্রাঙ্ক পোর্শন সেটা কিন্তু ডিটাচ হয়ে যাবে। ডিটাচ হয়ে এটা অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে এবং অ্যাটমসফিয়ারে পুড়ে ছাই হয়ে যাবে। এইবার যখন অ্যাটমসফিয়ারিক রি-এন্ট্রি হবে তখন যে মেন ক্যাপসুলের পেছনে যে শিল্ডটা রয়েছে, হিট শিল্ড, সেটা একটা সিরামিক টাইলসের শিল্ড, যে 3,000-3,500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারটাকে উইথস্ট্যান্ড করতে পারে, অর্থাৎ সইতে পারে। এবার যে অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে, অ্যাটমসফিয়ারের সাথে প্রবল ঘর্ষণে প্রচন্ড উত্তাপ জেনারেট হবে, সেটা প্রায় 2,000 ডিগ্রি সেলসিয়াসের মতো। এইবার যে হিট শিল্ডটা রয়েছে সেই হিট শিল্ড এবং যে স্পিডে এটা অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে সেটা কমে দাঁড়াবে প্রায় 28,000 কিলোমিটার পার আওয়ার বা 17,500 কিলোমিটার মাইল পার আওয়ার।
এই প্রবল স্পিডের জন্য কি হবে যে তার আশেপাশের যে অ্যাটমসফিয়ারের এয়ার সেটা কিন্তু কম্প্রেস হয়ে প্লাজমায় পরিণত হবে। প্লাজমা মানে কি? আয়োনাইজ চার্জ পার্টিকেল। এত স্পিডে নামছে যে পুরোটা আশেপাশে যে অংশটা সেটা প্লাজমায় পরিণত হওয়ার ফলে কি হবে, ড্রাগন ক্যাপসুল থেকে মিশন কন্ট্রোল সেন্টারে কিন্তু রেডিও ওয়েভের সাহায্যে কমিউনিকেশন হয়। এই রেডিও ওয়েভ কমিউনিকেশনটা কিন্তু 3-4 মিনিটের জন্য বন্ধ হয়ে যাবে। সাইমালটেনিয়াসলি অ্যাটমসফিয়ারের সঙ্গে ঘর্ষণের ফলে কিন্তু অটোমেটিক্যালি এর স্পিড কিছুটা কমে যাবে। কিছুটা কমে গিয়ে ফাইনালি যখন 18,000 কিলোমিটার উপরে থাকবে, 18,000 কিলোমিটার উপরে থাকবে পৃথিবী পৃষ্ঠ থেকে, তখন এর দুটো প্যারাসুট ওপেন হবে। সেই সময় তার স্পিড দাঁড়াবে মোটামুটি 590 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ অ্যাটমসফিয়ারের সাথে ঘর্ষণে প্রথমে স্পিড কমলো, তারপরে 18,000 কিলোমিটার উপরে তার দুটো প্যারাসুট ওপেন হয়ে যাবে। আমরা জানি প্যারাসুট যদি ওপেন হয় তাহলে আমার স্পিডটা অটোমেটিক্যালি আরো কন্ট্রোল হয়ে যাবে। একটু সঙ্গে থাকুন সঞ্জীব বাবু আপনি। আমরা অবশ্যই আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বলছি, আর এই মুহূর্তে সন্দীপ চক্রবর্তী তিনিও বোঝাচ্ছেন। একবার একটু চলে যাই তার কাছে। কিন্তু বায়ুমণ্ডল অর্থাৎ আর ম্যাক্সিমাম 40 কিলোমিটার দিতে কত লাগবে? 2 মিনিট 2 লাগবে। তাহলে এই টাইমটুকুর মধ্যে কিন্তু আমরা বায়ুমণ্ডলে ঢুকতে চলেছি। এই অবস্থায় কোথায় আছে দেখুন, যেটা হওয়ার কথা এইরকম একটা জায়গা থেকে কিন্তু বার্নিং শুরু হবে, এইখানে গিয়ে বার্নিংটা শেষ হবে, ঠিক আছে? তারপরে ড্রোপ খুলবে, তারপরে 4টে প্যারাসুট খুলবে। অর্থাৎ এইখান থেকে বার্নিং শুরু হবে, এরকম একটা জায়গাতে গিয়ে বার্নিংটা শেষ হবে। বার্নিং মানে কি? আগুন জ্বলাটা, এই যে আগুনের গোলাটা, এই আগুনের গোলাটা এখান থেকে আর দূর অবধি থাকবে, তারপরে গোলাটা নিভে যাবে, কারণ ভেলোসিটি কমে গেছে, আর কোনো রকম বাতাসটা গরম হচ্ছে না, কোনো রকম প্লাজমা হচ্ছে না। তারপরে কিন্তু 18,000 ফুটে আসবে, দুটো প্যারাসুট খুলবে, 6,000 ফুটে আসবে, 4টে প্যারাসুট খুলবে, তারপরে স্প্ল্যাশ ডাউন হচ্ছে সান্ডিয়াগোর কোস্টে। এই হচ্ছে ঘটনাটা ঘটতে চলেছে। খুব একদম নমিনাল যাচ্ছে। আপনি দেখুন 101 মিনিটের মধ্যে 15-16 কিলোমিটার নেমে গেল। প্রচন্ড তফাৎ আছে। তফাৎটা কী সেন্সে? তফাৎটা খুব ইম্পর্টেন্ট তফাৎ। সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামসের কেসে যে অরবিট থেকে ডি অরবিটটা শুরু হয়েছিল, সুনিতা উইলিয়ামস আমরা জানি 17 ঘন্টা লেগেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকেই বলছে 17 ঘন্টা লেগেছিল, এখন 22.5 ঘন্টা লাগছে কেন? তার মেন কারণটা হচ্ছে যে এই যে অরবিট থেকে ডি অরবিটিংটা শুরু হয়েছিল সেটা ফ্লোরিডার অফ কোস্টে, ফ্লোরিডা থেকে ওপাশে আটলান্টিক ওশেন থেকে। আর এবার হচ্ছে যেহেতু ক্যালিফোর্নিয়াতে প্রশান্ত মহাসাগর থেকে ডিঅরবিটিং হচ্ছে, ন্যাচারালি পৃথিবীটাকে কি করতে হবে? পৃথিবীটাকে ঘুরতে হবে এমন করে যাতে অরবিটের নিচে ফ্লোরিডার বদলে ক্যালিফোর্নিয়া আসে। মানে পৃথিবীটা তো ঘুরছে, অরবিট তো ঘুরছে না, অরবিট তো নিজের জায়গা দিয়ে আছে। অর্থাৎ একটা অরবিটে আমার এই স্যাটেলাইট ঘুরছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা অরবিটে ঘুরছে, মাঝখানে পৃথিবীকে নিয়ে ঘুরছে 24 ঘন্টা একবার। এবার ফ্লোরিডাতে যদি নামতে হতো তাহলে আমি এখান থেকে ডিঅরবিট করলেই হতো। যদি বেশ, আমরা সন্দীপ বাবুর কথা শুনছিলাম, কিন্তু আমি একটু নিউজ রুমে ফিরে যেতে চাইবো কমলেশের কাছে, কারণ যে স্প্ল্যাশ ডাউনের কথা বারবার বলা হচ্ছে সেটা কিন্তু মধ্যরাতে হবে। আচ্ছা কমলেশ, এই মধ্যরাত হওয়ার কারণে মানে রাতের অন্ধকারের কারণে কি কোনো সমস্যা হতে পারে, নাকি যেমন যা যা প্রসেস যাওয়ার তা এমনিই হবে? লিমা, রাতের অন্ধকারে হওয়ার নিশ্চিতভাবেই বেশ কিছু কারণ রয়েছে, তবে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, কারণ এর আগেও রাতে মহাকাশযান নেমেছে সমুদ্রে। এর আগে অনেক আগে 1968 সালে চাঁদে প্রথম যেবার মানুষ গেছিল, চাঁদে মাটিতে পা দেয়নি কিন্তু চাঁদের চারপাশে পাক খেয়ে এসেছিল। সেই 1968 সালে অ্যাপোলো 8 যে মহাকাশযান সেটা রাতের বেলা নেমেছিল পৃথিবীর বুকে এবং সমুদ্রে হাওয়াইয়ের কাছে নেমেছিল। এবং যদি এই শতকেও দেখি স্পেস এক্স মানে ইলন মাস্কের রকেট সংস্থা যে প্রথম মিশন ছিল ক্রিউ 1 মিশন, মহাকাশ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে মানুষ নিয়ে ফেরার যে মিশনটা ছিল সেটাও রাতে নেমেছিল 2021-এ। 2023-এ দুটো মিশন, একটা স্পেস এক্সের ক্রিউ 5 মিশন এবং এই অ্যাক্সিয়াম যে মিশন এটা তো 4 চলছে, এর যে দ্বিতীয় মিশন সেটাও রাতে নেমেছিল। রাতে নামার বেশ কিছু সুবিধাও আছে, যেমন ধরা যাক এই যে যেখানে নামবে, এই যে ক্যালিফোর্নিয়া বা সান দিয়েগো উপকূলে নামবে, এই অঞ্চলে প্রচুর বোট থাকে, প্রচুর ইয়ট থাকে এই সময়টা দিনের বেলা। রাত্রেবেলা সেই মানে অনেক ইয়ট থাকলে সেখানে নামার একটা সমস্যা হতে পারে। অনেকে এই যে মহাকাশ থেকে একটা নামছে সেটা দেখার জন্য অনেকে উৎসাহীদের ভিড় তৈরি হতে পারে, অনেকে বোট নিয়ে সেখানে হাজির হতে পারেন। এই ঝামেলাটা রাত্রেবেলা থাকবে না, সেটা একটা বড় সুবিধা।
সেই সমস্ত কারণ মাথায় রেখে এমনিতে দেখো, এমনিতে সাধারণত যেটা সন্দীপবাবু বলছিলেন যে ফ্লোরিডাতে যত বার নামে বেশিরভাগই ফ্লোরিডা উপকূলের কাছাকাছি হয় আটলান্টিকে, না হলে মেক্সিকান উপসাগরে নামে। কিন্তু এক্ষেত্রে প্রশান্ত মহাসাগরে নামছে, তার একটা বড় কারণ ফ্লোরিডার আশপাশে আবহাওয়া এই মুহূর্তে খুব একটা ভালো নয়। আটলান্টিকে একটা নিম্নচাপ রয়েছে, ওয়েদার এই মহাকাশযান নামার পক্ষে একেবারেই অনুকূল নয়, সেই কারণেই প্রশান্ত মহাসাগরে নামছে। আমরা এই মুহূর্তে যে আপডেট দেখতে পাচ্ছি, আর মাটি থেকে 100 কিলোমিটার 103 কিলোমিটার অনেকটাই নেমে এসেছে। এখনও কিন্তু গতিবেগ 27,453 কিলোমিটার। আমরা খানিকক্ষণ আগে 26,000 আশপাশে দেখছিলাম, এটা একটু বেড়ে গেছে। অর্থাৎ এই যে গতিবেগটা 26 থেকে 27,000 কিলোমিটার পার আওয়ার, এটাই কম। আরেকটু পরেই মানে 100 কিলোমিটার নেমে এসেছে, মানে এখন এই মুহূর্তে 100-এর নিচে নেমে এলো, মানে 99 কিলোমিটার বাকি রয়েছে। এর অর্থ যে আরেক খানিকক্ষণের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢুকতে শুরু করে দেবে শুভাংশুদের মহাকাশযান। এবং এর অর্থ হচ্ছে যে আরেকটু পরেই ওই যে অগ্নিবলয়ের কথা বলছিলাম, যে আমরা এই মহাকাশযানকে কেন্দ্র করে একটা অগ্নিবলয় তৈরি হতে পারে, সেই পর্বটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। অর্থাৎ এই সময় এই মহাকাশযানের সঙ্গে নাসা হিউস্টনের যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট বলা হয় ব্ল্যাক আউট, অর্থাৎ 6 থেকে 7 মিনিট কোনো যোগাযোগ থাকবে না। এটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ, এই সময়টা পেরিয়ে এমন জায়গায় চলে আসা। 18,000 ফিট উচ্চতায় চলে এলে তখনই প্রথম দুটো প্যারাশুট খুলবে, ঠিক 3 মিনিট আগে, অর্থাৎ 2:58 মিনিটে প্রথম দুটো প্যারাশুট খুলবে। তারপরে আর 2 মিনিট আগে, অর্থাৎ 2:59 মিনিটে 4টে প্যারাশুট খুলবে। গতিবেগ কমে আসবে 190 কিলোমিটার পার আওয়ারে, আরও গতি কমতে কমতে 26 কিলোমিটার পার আওয়ারে নামবে। এবং 3:01 মিনিটে, ভারতীয় সময় 3:01 মিনিট, যেটা এখন বাকি আছে মাত্র 11 থেকে 12 মিনিট, তখনই সফল অবতরণ। লিমা, তুমি সঙ্গে থাকলে সন্দীপ বাবুর কাছে যাবো। সন্দীপ বাবু, এক্সিওম 4 মিশন নামছে প্রশান্ত মহাসাগরে, এক জায়গা বেছে নেওয়ার ক্ষেত্রে মানে এটা কেন বেছে নেওয়া হলো, কি মনে হয়? এত বেশি ব্রেক আপনি কি হ্যাঁ সঞ্জীব বাবু, আপনাকে প্রশ্নটা করলাম। আমাকে প্রশ্ন করছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা প্রশান্ত মহাসাগরে বেছে নেওয়া হয়েছে মেইনলি আবহাওয়ার কারণে। কেননা জেনারেলি ফ্লোরিডা উপকূলে যারা ফ্লোরিডা উপকূলে এর আগেও আমরা দেখেছি, সুমিত উইলিয়ামসের ক্ষেত্রেও এই স্প্ল্যাশ ডাউনটা ফ্লোরিডা উপকূলে হয়েছিল, অর্থাৎ আটলান্টিক মহাসাগরে হয়েছিল। কিন্তু এখন যে ওয়েদার রিপোর্ট জানা যাচ্ছে যে সেখানে আবহাওয়া প্রতিকূল, অর্থাৎ অনুকূল নয় এই স্প্ল্যাশ ডাউন হওয়ার জন্য। সেখানে আবহাওয়ার যে রিপোর্ট আছে তাতে এই কিছুদিনের মধ্যে, আগামী কয়েকদিনের মধ্যে এই স্প্ল্যাশ ডাউনটা এখানে করানো যেত না। উল্টো ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার কাছে কিন্তু যে স্প্ল্যাশ ডাউনটা হচ্ছে সেখানে আবহাওয়া অনুকূল আছে, হাওয়ার গতিবেগ কম আছে এবং কোনো রকম সমস্যা নেই। তা সব দিক বিবেচনা করে এবং 4 দিন এই মিশন পিছিয়ে দিয়ে আজকে এই প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার কাছে অবতরণ করানো হচ্ছে। আর এক্ষেত্রে যেটা কমলেশ বলছিল, মানে আমরা একটা নিজেদের মধ্যেই প্রশ্নটা আসছিল যে আগের বারে আমরা দেখেছিলাম যে দিনের বেলায় একদম পুরো পরিষ্কার দেখতে পেয়েছিলাম, আর এবার মধ্যরাতে হচ্ছে। আচ্ছা, আমরা কি বিষয়টা পরিষ্কারভাবে দেখতে পাবো? না, সেটা ডিপেন্ড করছে, কেননা এখানে যে দেখাচ্ছে তাতে তো কিছুই এখনো মানে ওদের ক্যামেরায় ধরা পড়েনি, অর্থাৎ পৃথিবীর থেকে যে ক্যামেরা হবে তাতে ধরা পড়েনি। তবে আগুনের গোলা তো অবশ্যই দেখা যাবে, কেননা আগুনের গোলা না দেখতে পাওয়ার কথা না, কেননা অ্যাটমসফিয়ারিক রিএন্ট্রিতে প্রচন্ড বেগে যখন নামবে তখন একটা আগুনের গোলাই এসে নামবে এবং তারপরে যে অবতরণ হবে সেটা ঠিক কিভাবে কতটা দেখা যাবে সেটা তো এই মুহূর্তে বলা খুব মুশকিল। ওদের ক্যামেরা, ওরা যদি ইনফ্রারেড ক্যামেরা ইউজ করে তাহলে তো সেটা দেখতে পাওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু নর্মাল ক্যামেরা অন্ধকারের মধ্যে কতটা ভিজিবল হবে সেটা কিন্তু এখানে বসে বলা যাচ্ছে না, সেটা আরো কিছুক্ষণ বাদে বোঝা যাবে। সঙ্গে তখন আমি কমলেশের কাছে যাবো। কমলের সময় একদম মানে শেষের দিকে কমে এসছে, মানে টেনশন সবারই বাড়ছে একটু একটু করে। তুমি একটু আপডেট দাও, মানে এখন অবধি কত কিলোমিটার দূরত্ব আছে, স্পিড কত কি? আর 9 মিনিট মতো বাকি রয়েছে শুভাংশুদের মহাকাশযান স্প্ল্যাশ ডাউন, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসার। এই মুহূর্তে যে তথ্য নাসার থেকে দিচ্ছে যে কমিউনিকেশন ব্ল্যাকআউট শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ এখন এই মহাকাশযান কোথায় আছে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তার কারণ যেটা বলছিলাম যে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় একটা চারপাশে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে আগুন জ্বলতে থাকে তার চারপাশে, এবং এই আগুন থেকে রক্ষা করার জন্য নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে এই মহাকাশযানের আশপাশে, যেটা বলা হচ্ছে যে একটা সেরামিকের ঢাকনা থাকছে তার এই মহাকাশযানের চারপাশে। ফলে এই আগুন, এই যে অগ্নিবলয় 1900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে গরমটা, সেটা ভেতরে কোনোভাবেই
পৌঁছবে না। কিন্তু যাই হোক, সেটা না পৌঁছলেও এই যে ভেতরে যে কমিউনিকেশন সিস্টেম রয়েছে, বাইরে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, কোনোভাবে সেটার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এই মুহূর্তে সেই কমিউনিকেশন ছিন্ন হয়ে গিয়েছে, অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন বলা যায়। 6 থেকে 7 মিনিট এই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থাটা চলতে থাকবে, অর্থাৎ একেবারে শেষ বেলায় গিয়ে মানে 3 থেকে 4 মিনিট আগে যোগাযোগটা আবার স্থাপন করা হবে। সেই সময়ে কিন্তু এই প্যারাশুট খোলার কাজগুলো হবে। এবং একটা কথা আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য বলে রাখি, এই জায়গায় দাঁড়িয়ে এই যে গতকাল যখন আনডকিং হয়েছিল, অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে যখন এই মহাকাশযানটা খুলে চলে এলো এবং এখন একটু পরে যে পরপর দুবার প্যারাশুট খুলবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু অটোমেটেড, মানে একদম বলা আছে, জানিয়ে দেওয়া আছে যে তোমাকে এই সময় এই কাজগুলো করতে হবে। অর্থাৎ যখন আনডকিং হয়েছে তার অটোমেটিক তাকে বলে দেওয়া হয়েছে এই মহাকাশযানকে তোমাকে এই সময় ওখান থেকে খুলে চলে আসতে হবে, ওই অটোমেটিক্যালি খুলে চলে এসছে। এখন যখন প্যারাশুট পরপর খুলবে, 3 মিনিট আগে 2টো প্যারাশুট খুলবে, 2 মিনিট আগে 4টে প্যারাশুট খুলবে, এই প্রত্যেকটা কাজই অটোমেটিক হবে এবং নামাটাও সেইভাবেই হচ্ছে। এখানে শুভাংশু মানে পাইলট শুভাংশু শুক্লা বা কমান্ডার পেগু ভিটসন, এখানে তাদের ভূমিকা খুব একটা বেশি নেই। যদি কোনো রকম সমস্যা হয় তখন এদের হাত দিতে হবে, না হলে খুব একটা কাজ এই মুহূর্তে নেই। শেষ বেলার দিকে আমরা চলে আসছি। এখন কিন্তু আমরা সেই ছবি লাইভে দেখতে পাচ্ছি, 7 মিনিট বাকি রয়েছে। এখন সে আগুনের গোলা দেখা যাচ্ছে, যে ছবিটার কথা আমরা দেখাচ্ছিলাম আমাদের দর্শকদের, সেই ছবিটা এই মুহূর্তে নাসার তরফ থেকে আমরা পাচ্ছি। একটা আগুনের গোলার মতো রাতের আকাশে, আমেরিকা এই মুহূর্তে রাত, প্রশান্ত মহাসাগরের ওপর রাতের আকাশ, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। 19,000 ফিট মাটি থেকে 19,000 ফিট ওপরে রয়েছে শুভাংশুদের মহাকাশযান একটা, এবং শুভাংশুরা বসে রয়েছেন মহাকাশযানের ভেতরে। পৃথিবীতে ফেরা আর সময়ের অপেক্ষা 7 মিনিট বাকি রয়েছে, আর ঠিক 6.5 মিনিট বাকি রয়েছে। আমরা ঘড়িতে দেখতে পাচ্ছি অল্টিটিউড মাটি থেকে 40 কিলোমিটার ওপরে, মাটি থেকে 40 কিলোমিটার ওপরে রয়েছে শুভাংশুদের মহাকাশযান। গতিবেগ ক্রমশ কমছে, 10,000 কিলোমিটার প্রতি ঘন্টা এই মুহূর্তে গতিবেগ কমে এসেছে, 10,000-এর নিচে নেমে গেল। উচ্চতা 37 কিলোমিটার, সময় বাকি রয়েছে আর ঠিক 6 মিনিট বাকি রয়েছে, 5 থেকে 6 মিনিট বাকি রয়েছে। কমলেশ, আমরা দেখতে পাচ্ছিলাম 5 মিনিট 14 সেকেন্ড 13 সেকেন্ড, একটু একটু করে সময় কমে আসছে, হার্টবিট বাড়ছে, মানে একদমই খুব কম সময়। এবং তুমি যেরকমটা জানাচ্ছিলে যে গতিবেগ একেবারেই কমে আসছে এবং আর কিছুক্ষণের অপেক্ষা, আর কয়েক মিনিটের অপেক্ষা, ইতিহাস গড়ে আজ পৃথিবীতে প্রত্যাবর্তন গগনজয়ী শুভাংশু শুক্লার। 5 মিনিট 30 সেকেন্ড ঠিক বাকি রয়েছে সময় এবং আস্তে আস্তে সময় কমছে। 22.5 ঘন্টা জার্নি শেষ। বিকেল আর কিছুক্ষণের মধ্যেই মাটি ছোবে শুভাংশু শুক্লাদের যান। মঞ্জিরা, বলা ভালো জল ছোবে, কারণ প্রশান্ত মহাসাগরে নামছেন 4 মহাকাশচারী, গগন জয় করে ফিরছেন। আর 24 কিলোমিটার, তারও নিচে নেমে গেল। গতিবেগ ক্রমশ কমছে। খানিকক্ষণ আগে আমরা দেখছিলাম প্রতি ঘন্টায় 26,000 কিলোমিটার, এখন সেটা 1800 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং উচ্চতাও কমছে। মাত্র 21 কিলোমিটার বাকি রয়েছে, আর 4 থেকে 5 মিনিট মতো সময় বাকি রয়েছে। আমাদের ঘড়িতে 2:56, 3টে 1 মিনিটে স্প্ল্যাশ ডাউন, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে নেমে পড়বে মহাকাশযান। আর 1200 কিলোমিটার প্রতি ঘন্টায় এই মুহূর্তে স্পিড রয়েছে, উচ্চতা মাত্র 17 কিলোমিটার। আর খানিকক্ষণের মধ্যেই, মানে এই এখন 4 থেকে 4.5 মিনিট বাকি রয়েছে, আর খানিকক্ষণ মানে আর 1.5 মিনিটের মধ্যেই প্রথম 2টো প্যারাশুট অর্থাৎ ব্রোক প্যারাশুট খুলে আসবে। তখন গতিবেগ নেমে আসবে 500 কিলোমিটার প্রতি ঘন্টার আশপাশে। একদম প্রশান্ত মহাসাগরে আর কিছুক্ষণের মধ্যে, প্রশান্ত মহাসাগরের ফ্লোরিডার বদলে ক্যালিফোর্নিয়ার উপকূলেই নামবে, অবতরণ করবে শুভাংশুদের যান। 10,000 কিলোমিটার গতিবেগে নামছে শুভাংশুদের ক্যাপসুল। কমিউনিকেশন ব্ল্যাকআউট শুরু, এই মুহূর্তে কমিউনিকেশন ব্ল্যাকআউট শুরু, এমনটাই খবর পাচ্ছি আমরা।